যখন থেকে স্টেট ইউনিভার্সিটির জন্ম হয় তখন থেকে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ওনারা আমাকে মানে কি কি করতেছেন এটা আমাকে ওনারা দেখাইছেন। আমি বেশিরভাগ সময় বুঝতেই পারেন নানা সময় নানা পিঞ্চ মারছি, বলছে এটা হইব হইব না, কিন্তু ওনারা স্বপ্ন দেখা বন্ধ করে দেন। স্বপ্নটা একটা পুরো অনেকখানি বড় জায়গা আমি এখনই দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমার প্রফেসর আখতার হোসেন খান যুক্ত হয়েছিলেন। প্রফেসর আখতার হোসেন খান স্যারকেও আমি আসলে অনেকদিন ধরে চিনি এবং নানাভাবে মানে আমরা যেটা জটিল সময় পার করছি 15, 16, 17 বছর, সেই জটিল সময়ের মধ্যে স্যার আর আমার অনেক যৌথ, যাই হোক এগুলো আর এখন বইলা তো আর লাভ নাই। মানে আমার খুবই ভালো লাগলো যে প্রফেসর আখতার হোসেন খান এখানে ভাইস চ্যান্সেলর হয়ে আসছেন। মানে কি বলবো, স্যার যেদিন আমাকে ফোন করে বললেন খালেদ আপনি কাউকে চিনতে পারতেছেন, আমি হচ্ছে যে মানে আমাকে আরো একটু বেশি করে চেনা উচিত কিনা সেটা বোঝার জন্য হোয়াটসঅ্যাপের ইয়াটা দেখলাম, ছবিটা দেখার পরে তো বুঝলাম যে মানে একটু চেঞ্জ হয়েছে, একটু বড় চেঞ্জ, কিন্তু ভেরি গুড টু সি ইউ। এবং আপনারা এখানে যারা আসেন তাদের সবাইকে দেখেও খুব ভালো লাগছে, এরকম একটা ঝলমলে তারুণ্য। আমি আজকে এখানে মানে মুশকিল হয়েছে কি যে কিনোট স্পিকার বলা হয়েছে যে আমাকে আসলে একটা পুরোপুরি বক্তৃতা দিতে পারা উচিত বা বক্তৃতা দেওয়া উচিত, কিন্তু আমি অনেক মানে বেশ কিছুদিন মানে 2019 সালের মে মাস থেকে আমি দেশের বাইরে থাকি। আসলে তো দেশের বাইরে থাকাকালে আমি যে একটা জিনিস মিস করি সেটা হচ্ছে একটা ক্লাসরুম সিচুয়েশনে আপনাদের সঙ্গে একটা কথা বলা। এটা হচ্ছে আমি একমাত্র মিস করি। যখনই দেশে আসছি, এর আগে যখন 2021-এ আসছি, 2021-এ যখন আসছি তখনও একই রকম হচ্ছে। 2024-এ যখন আসছি তখন ইলেকশনে একটু ব্যস্ত ছিল, হয় নাই। এইবার যখন আসছি একই রকম ভাবে এটা মানে সুযোগটা আমি নিতে চাইছি। যখনই এটা সুযোগটা নেওয়া হয়, প্রবলেম হলো এই আলোচনাটা আসলে যথেষ্ট পরিমাণে অফিসিয়াল বা ফর্মাল আমি রাখতে পারি না। তার ফলে আপনারা আজকেও যারা একটা ভিডিও ক্লিপ কাইটে এটা একটা দিবেন, তারা দিয়ে না কি আর করবেন, লেখেন যে এটা বলে দিল, এটা হইল আমরা এটাতে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন ছাত্রলীগ এগুলি আমার সাথে করছে, এখন আপনারা করবেন, ভালো খারাপ। তা আমি যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে আমি সেমিনার ব্যাপারে যখন কথা বলি তখন আমি বলতে চাইছিলাম যে আমি একটু বেসিক নিয়ে কথা বলতে চাই যে সাংবাদিকতা আসলে আমাদের আসলে কি কাজে লাগে বা সাংবাদিকতা জিনিসটা আসলে কি। এখন সাংবাদিকতা কি আমরা যারা সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট আছি তারা মোটামুটি ভাবে একটা জানি বা জানি বলে ভান করি, আর অন্যরা এটা একটু ফিল করি যে আসলে সাংবাদিকতাটা কি আমরা আমাদের মনে করে বুঝতে চেষ্টা করি। সোজা বাংলা ভাষা আমরা এটা বলতে পারি যেসব সাংবাদিক মানে যেসব বিষয়ে আমাদের আগ্রহ আছে, প্রতিদিন ঘটে যাওয়া এরকম অসংখ্য ঘটনার মধ্যে যেসব বিষয়গুলি আমাদের আগ্রহ আছে সেসব বিষয়গুলি সংবাদ হিসেবে আসে। সংবাদ নিয়ে যারা ব্যবসা করে, ব্যাপার করে, সেল করে, ভাড়া দেয়, ভাড়া কাটে, তারা সবাই সাংবাদিকতা করে। এবং এই সাংবাদিকতাটা আমাদের সমাজের একটা কাজে লাগে বলে আমরা এতদিনটা জানতাম। কিন্তু আমি এটা আসলে 2017 সাল থেকে আমি এটা বলতে শুরু করছি যে সাংবাদিকতা বলতে যে জিনিসটা আমরা এতকাল বইলে আসতেছি সেই জিনিসটা কিন্তু এখন মৃত্যুবরণ করার পথে, প্রায় অকা পাওয়ার পথে। এই সাংবাদিকতা বলে কোনো জিনিস কিন্তু আর থাকবে না মানে যদি এটা বাই ডেফিনিশন এন্ড বাই স্পিরিট চেঞ্জ না হয়। কেন থাকবে না? আমি আসলে তথ্য প্রযুক্তির বিশাল বিস্তারকে মানব সভ্যতার চাকা আবিষ্কারের সাথে তুলনা করি। মানে চাকা আবিষ্কার পূর্ব মানব সভ্যতা এবং চাকা আবিষ্কার পরবর্তী মানব সভ্যতা কিন্তু আসলে দুই চিত্র। এখন যে নতুন চ্যালেঞ্জগুলি আসছে সাংবাদিকতার, সেই ক্ষেত্রে সাংবাদিকতার কতটুকু প্রয়োজন সেটা আমাদের সকলেরই আসলে একটু বিশেষ করে যারা আমরা প্র্যাকটিশনার এবং যারা একাডেমিক তাদের সবারই একটু ভাইবা দেখার দরকার আছে। মানে আমি কোনো একাডেমিক না, সেজন্য আক্ষরিক করতে আমার গল্প হিসাবে যদি নেন তাহলে ভালো। এবং গল্পগুলি কি একটা ক্লাসরুমে বা একটা সিচুয়েশনে বলা একরকম, আবার যদি আপনি বাইরে গিয়া এটা সুন্দর না ওইটা যদি একটা বলেন সেইটা আবার আরেকটা। তবু আমি গল্পটা বলি। এই যাযাবর থেকে যখন মানুষ স্থিত হইতে শুরু করছে তখন মানুষ তো এক জায়গায় থাকতে শুরু করলো। থাকতে শুরু করার পরে তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কিছুর সাথে যুদ্ধ করতে হয়। হয় এটা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে, ডাইরেক্ট কোনো একটা বন্য জীবজন্তুর সঙ্গে। তো একদল লোক
বা একজন লোক দুইজন লোক, ভাই আপনারা কথাটা শেষ করলে দিলে আমার বললেন তাহলে আমি শুরু করবো, আমি পড়া মুখস্থ করে আসলে তো ভুলে যাই, মানে কি মাঝখানে হাঁটানি করলে এটা আমার একটু মুশকিল হয় প্লিজ। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে একদল লোক যখন এক জায়গায় থাকতে শুরু করলো বা বসবাস করতে শুরু করলো, তখন একজন লোক বলবো আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু সর্দার আমি তোমার হয়ে একটা কাজ করতে পারি, আমি সবচেয়ে লম্বা গাছটার উপরে উঠা বসে যদি দেখি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী কেউ গোষ্ঠী তোমাকে আক্রমণ করতে আসছে, আমি সবার আগে কোনো একটা শাক সুর বাজায় বা কোনো একটা ঢোল বাজায় কোনো একটা কিছু করে তোমাকে সতর্ক করে দেব। এতে তোমার লাভ হচ্ছে তুমি যোদ্ধা হিসেবে একজনের মিস করলা, কিন্তু সতর্ক হওয়ার জন্য অনেক বেশি টাইম পাইলা। এই যে সর্দার সেই সময়ে সে এগ্রি করলো যে ঠিক আছে একটা লোক আর কি করবে ওইটা করবে। এইভাবে কিন্তু একটা সংবাদ দেওয়ার জায়গা তৈরি হলো, যাকে আমরা বলি হচ্ছে একটা ওয়াচডগ রোল প্লে করতে শুরু করলো। মানে সমাজের বা পরিবারের বা ব্যক্তির কোন রকম যখন বিপদ আপদ বা বিপত্তি দেখা দিবে সে আগে থেকে সাবধান করে দিবে। আমরা যারা তার ভোক্তা আছি আমরা সাবধান হয়ে সেইভাবে অ্যাক্ট বা রিয়েক্ট করব। একবার রিয়েক্ট করলে কি হবে, আমি আগে থেকে প্রস্তুতি নিব, আমাদের শত্রুকে আমি আসতে দেখবো, আমাদের শত্রুকে আসতে দেখার ফলে আমি এই জিনিসটাকে বেটার ডুয়েল করতে পারবো, এটা আমার জন্য সুবিধা হবে। এভাবে চলতে থাকলো। মুশকিলটা হলো, আমি আবারও বলি, বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথেও এত ক্ষতিগ্রস্ত হয় নাই সাংবাদিকতা, কিন্তু যখন তথ্য প্রযুক্তির এই চূড়ান্ত বিস্তারটা হইল তখন সাংবাদিকতার একটা ক্ষতি হয়েছে, মানে সাংবাদিকতার রূপান্তরের অবস্থাটা সৃষ্টি হয়েছে এই কারণে যে দেখেন এখন একজন কৃষকও কিন্তু জানে কোন ওয়েবসাইটে ঢুকলে সে আগাম জানতে পারবে যে এইবার ফসল নিয়ে তাকে বাড়তি কোন মেজারটা নিতে হবে। তার জন্য সে সাংবাদিকের জন্য বসে থাকে না, কিন্তু একটা সাধারণ মানুষ উনিও কিন্তু জানে যে পাবলিক হেলথের কোন বিষয়টাতে তার এবার বাড়তি সতর্কতার প্রয়োজন। মানে এখন কি চিকুনগুনিয়া স্প্রেড করতেছে, তো সেই চিকুনগুনিয়া স্প্রেড করলে তাহলে এই যে সামনের মাস যে আসতেছে নভেম্বর, সেইটার মধ্যে সে বাড়তি কি করবে, আগে যেগুলি সাংবাদিকরা করতো। আপনি দেখেন, আমি মাহবুবাকে লিটল ভাই ডাকি, আমরা লিটল ভাই আমার থেকে ধরেন 10 বছরের বড়, লিটল ভাই স্বামী ভাই ওনারা আমার থেকে 10 বছরের বড়, কিন্তু এই 10 বছরে কিন্তু বড় পরিবর্তন হয় নাই। আমরা কিন্তু এসএসসি এইচএসসি রেজাল্টের জন্য আমরা ওয়েট করছি, রেজাল্ট ঘোষণা হয়েছে, আমাদের শিক্ষকদের একজন দৌড়ে বোর্ডে গেছে, বোর্ডের থেকে গিয়ে রেজাল্টটা আনছে, স্কুলের ইয়াতে লাগাইছে, আমরা দু চারটা দেখছি যে ফেল করছে, এটা ফার্স্ট ডিভিশন পাইছে, এটা সেকেন্ড ডিভিশন পাইছে। এরপরটা শুরু হয়েছে যে খবরের কাগজে দিয়ে দেওয়া। মাঝখানে এসএসসি এইচএসসি রেজাল্ট নিয়ে যখন অনেক বেশি হাই, তখন ওরা স্পেশাল বুলেটিনও বাই করছে খবরের কাগজগুলি, মানে দিনেরটা দিনে, সেইটাও একটা বিরাট কিক ছিল। এখন মাই গড, আপনারা পুশের পুল সার্ভিসের মাধ্যমে মেট্রিক রেজাল্ট, সেকেন্ডারি রেজাল্ট তো অনেক বড় ব্যাপার, এনিথিং ইউ ক্যান অ্যাক্সেস। মানে এটা যদি যখনই এটা উন্মুক্ত হয়ে যায় কোনো তথ্য, সেই তথ্যের মধ্যে আপনাদের অ্যাক্সেস থাকে। তো এই অ্যাক্সেসটা থাকার ফলে যেটা হয়, যে সাংবাদিকদের কাজটা আসলে কি, আমি যখন আপনারা আমার সাথে কথা বলার কথা বলবেন, তখন আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো, আপনারা যদি আমার একটু বলেন যে আপনারা কি মনে করেন যে সাংবাদিকতার আসলে কাজটা কি। ওই গাছে যে লোকটা উঠে ছিল ওই লোকটার কাছে ফেরত যায়, ওই লোকটা তো এখন দেখে শত্রু আসলে তারা সাংবাদিক হয় না, শত্রু আসলে এদের এখানে আমি আগেই টের পাই, সাংবাদিকের আগে টের পাই, সাংবাদিক বলে জিগায় যে ভাই শত্রু কোন দিকটা আইবো, আমার একটু চোথাটা দাও, চোথাটা থেকে একটা রিপোর্ট করি। ও এখন পরিবহন জানালায় উঠি দেয়, ছাড়া ওর কোনো কাজ নেই। ওই যে গাছ উঠছে ওই লোকে মানুষের জানালায় আমার উঠি দেয়, এছাড়া কোনো আমি আর এর কোনো কাজ দেখি না আমার কাছে। মানে খুব সিভিকের ওয়েতে বললে কিন্তু আসলে আমাদের এখন বুঝা দেখার দরকার আছে যে সাংবাদিকতার কাজটা কি। আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করি, আপনাদের মধ্যে যারাই কথা বলবেন, আমার জন্য তো যদি কোনো প্রশ্ন থাকে তো থাকলো, আপনারা একটু ভাইবেন গত 5 বছরে বা 10 বছরে সাংবাদিকতা, মানে যেটা আমরা নিউজ পেপারে পড়ছি, যেটা আমরা টেলিভিশনে খবর হিসেবে দেখছি, তারা আপনার কি কাজে লাগছে, এতে কি কাজে লাগছে। যেমন ধরেন আমরা একটা সাংঘাতিক রকমের মানে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছি। 15-17 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, বা যে নির্বাচনটা জনগণ চাইছিল সেরকম কোনো নির্বাচন হয় নাই। সেইটার প্রেক্ষিতে একটা দাবি দাওয়াকে সামনে রেখা অনেক মানুষের আত্মাহুতি, অনেক বাচ্চাদের মরে যাওয়া, অনেক নৃশংসতা চোখের মধ্যে দেখা আমরা এটার মধ্যে দেখছি। কিন্তু এইটার মধ্যে আমরা নিজেরা যত একটা নেটওয়ার্কিং বা
করে তুলছি, তত বেশি কি আমাদেরকে সাংবাদিকতা হেল্প করছে বা সাংবাদিকতা আমাদের কাজে লাগছে? হ্যাঁ, এইটা ঠিক। 16, 17, 18 তারিখের পরে, জুলাই মাস 2024 এর পরে বেশ কিছু পত্র-পত্রিকা বেশ অ্যাডভান্স ভূমিকা নিতে শুরু করছে। প্রতিদিন কতগুলি মৃত্যু হয়েছে সেটা তারা সামনে দিয়ে আনছে। তারপর হচ্ছে টেলিভিশনগুলিও সরাসরি ভাবে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে। এটা যদি আপনারা বলেন যে এইটা একটা আপনাদের কাজে লাগছে, কিন্তু আমি বলবো আপনারা যে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলছিলেন, সেই নেটওয়ার্কটা এটা হচ্ছে অনেক বেশি কাজে লাগছে। যেটা সাংবাদিকদের করার কথা, এটা বাড়তি নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা একটা বেশি কাজে লাগছে। আমার মনে হয়, আমি জাপানি ছিলাম, আমরা তো ভালো জানি না, কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকের একটা নেটওয়ার্ক গড়ে তুলছেন। আমি একটা বড় ঘটনার কাহিনী এই সামনে আনলাম এই জন্য, যেই জিনিসটা বা যেই সার্ভিসটা আপনাকে সাংবাদিকরা দেওয়ার কথা, এই সার্ভিসটা আমরা একটা নিজস্ব নেটওয়ার্কিং এর মাধ্যমে, আমি কিন্তু গড়পড়তা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভ রিলস এগুলোর কথা বলতেছি না। আপনি খেয়াল করে দেখেন যে আপনি নিজেই ছোট করে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন কিনা আপনার নেটওয়ার্কিং এর মাধ্যমে। আপনি নিজের ছাড়া আর কাউরে বা নিজের বন্ধু বান্ধব ছাড়া একটা যে সাংবাদিকরা আপনি চোখে দেখেন না, চিনেন না, তারে আপনি ট্রাস্ট করতে পারতেছেন কিনা, নাকি আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করতেছেন আপনাদের মধ্যে। তো সেজন্য সাংবাদিকদের কি কাজে লাগে এটা দিয়ে, আমি এটা দিয়ে আমার মনে হয় যারা সাংবাদিকতার একাডেমিক আছেন তারা নিশ্চয়ই এটা একটু কন্টেন্ট অ্যানালিসিস করে গবেষণা করে দেখবেন যে এই নেটওয়ার্কিংটা আসলে কোন পর্যায়ে আছে বা এইটা আমাদের কি করতেছে। অন্য প্রসঙ্গে আসি, যেমন ধরুন আপনি যদি আজকে জিজ্ঞেস করেন বা এক সপ্তাহ ধরে আপনি জানতে চান যে আজকে এবং এই সপ্তাহে এই 10 দিনের মধ্যে বা ধরেন 15 দিনের মধ্যে কোন খবরটা বা কোন একটা বলে না একটা ব্রডকাস্ট পিস আপনাকে আকর্ষণ করছে বা আপনি এটার জন্য অপেক্ষা করছেন, আপনার কাছে মনে হয়েছে যে এইটা আসলে আমি যেগুলোকে আমরা ট্রেডিশনাল মিডিয়া বলতেছি, সেই ট্রেডিশনাল মিডিয়ার মধ্যে আমি থাকি। যে ধরেন টেলিভিশন বা নিউজ পেপারের মধ্যে কোন জিনিসটা আছে যে জিনিসটার প্রতি আপনার মনে হয়েছে যে আমি এটার জন্য অপেক্ষা করতেছি, আপনার মনে হয়েছে যে এইটার মাধ্যমে আপনি সাংবাদিকতা সম্পর্কে যা জানতে চাইতেছেন বা সাংবাদিকতার কাছ থেকে যা আপনি আশা করতেছেন, এটা আপনাকে ক্যাটার করছে। এটা 10 সেকেন্ড ভাবেন, আমি একটু পানি লই না। আচ্ছা, এটা তো ইন্টারেক্টিভ সেশন না, ওনারা আমার সাথে তো কথা বলবেন, মানে আমি কি নোটটা বইটা চলে যাবো ওনারা কি আমার সাথে একটু কথা বলবেন? অনেক কিছু করবেন, ইন্টারেস্টিং। এটা এখানে আমি যেটা বলতে চাইছি যে আপনারা ইদানিং আপনাদের দৈনন্দিন জীবনে সাংবাদিকতাটা আপনার কি কাজে লাগে, আমি এইটাতে আগ্রহী এটা জানতে। কারণ আমার কাছে মনে হয় আমাদের যে সাংবাদিকতাটা ছিল বা যে সাংবাদিকতাটা এখনো কিছুটা আছে, এইটাকে রিডিফাইন রিডিজাইন না করলে আমাদের এই সাংবাদিকতাটাকে টিকায় রাখা খুব মুশকিল হবে। এখন আমরা মুখে যতই বলি না কেন যে সাংবাদিকতাটা থাকা দরকার, সাংবাদিকতাটা আমার কাছে ভালো লাগে, ভালো লাগতো, আমাদের পিতামাতার কাছে আমরা শুনছি, এখন আর আমরা সেরকম ভাবে দেখি না, সোশ্যাল মিডিয়ায় সেটার জায়গাটা দখল করে নিতেছে, এটা কিন্তু হবে না। আপনি যতদিন পর্যন্ত না একটা কিছু আপনার রিয়েল কাজে না লাগবে, এইটা শুধুমাত্র কেউ আপনাকে বলে দিছে বা ইভেন কেউ এটা করলে পূর্ণ হবে, এটা করলে ভালো হবে, এটা করাটা একটা এটা টিকবে না। কিন্তু যখন এটা সিরিয়াসলি আপনার কাজে না লাগে তখন কিন্তু আপনাকে টিকা রাখতে পারবেন না আপনি। তো সেই জন্য আমাদের সাংবাদিকতা কি কাজে লাগে এবং সাংবাদিকতা থেকে আমরা কি পাই, এটা আমাদের ভাইবা দেখা এবং সেটার একটা সংজ্ঞায়ন করা, ডিজাইন করা আমাদের জন্য আসলে খুব দরকার। তো আমি একটু ফরওয়ার্ড করি যে আমরা মানে ল্যাবরেটরি একটা স্টেজে তার আগে একটু বলি যে এখনকার যুগে তো এই তর্ক আপনি অন্য পেশা নিয়েও করতে পারেন, তাই না? যে ধরেন উকিল আমার কি কাজে লাগে, ধরেন ডাক্তার আমার কি কাজে লাগে, কারণ আমি তো গুগল চাচ্ছু বা চ্যাটজিপিটি মামাকে বললে ওই তো আমাকে সবকিছু বলে দিচ্ছে। আমার তো আসলে একটি স্মার্টফোন ছাড়া কোনো কিছুই কাজে লাগে না, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও না। ও মানে একটি স্মার্টফোনে নাই
এমন কোনো ফিচার নাই। ধরেন আমাদেরকে নিয়ে যদি কোনো জাদুঘর 200 বছর পর রাখা হয় তাহলে প্রত্যেকের চেহারা থাকবে এরকম অথবা স্ক্রল করা। আমরা বন্ধুরা 2 বন্ধু একটা জায়গায় গিয়ে বসি রেস্টুরেন্টে খাইতে, 3 বন্ধু 4 বন্ধু, যে 5 বন্ধু আসে নাই ওদের সাথে মানে সামনাসামনি যারা আছে তাদের সাথে কথা থাকে, ওই 5 বন্ধুর আগে নোটিফিকেশন পাঠায়, ছবি পাঠায়, দেখ কি মিস করতেছিস। ওই তখন একটা বলে যে আমি অনেক মিস করতেছি, এটা শুনে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। সব কিছু না এতটাই ফরম্যাটেড হইছে। এবং স্পেশাল থ্যাঙ্কস টু এই যে এই ফোনটা একটা স্মার্টফোন, আমাদের মানে আমাদের তো কিছুই লাগে না, আমাদের ডাক্তার লাগে না, উকিল লাগে না, কিছুই লাগে না। তথ্য প্রযুক্তি আমাদেরকে একটা এরকম জায়গায় ফেলছে না। এখন ডাক্তার কিছুটা লাগে, কারণ হচ্ছে যে মানে পরে দেখা যায় যে মানে একটু রিস্ক হয়ে যায়। এই গুগলে জিজ্ঞেস কইরা পেট ব্যথায় একটা ট্যাবলেট খায় ফেলাম, একটু যেন রিস্ক লাগে। তো যেটা আমি করি সেটা হলো ডাক্তারকে ফোন কইরা তখন আবার একটু জ্ঞান ছাড়ি, হ্যাঁ আপনি এটা বলতেছেন এটা কিসের উপর ভিত্তি করে এসে বলে ডাক্তারও খুব বিরক্ত হয়। আমি বলতেছি যে সকল কিছুরে বাদ দিয়ে দেওয়া যায়, আমার এটা লাগবে না, আমার এটা লাগবে না, এটা লাগবে না। কিন্তু সাংবাদিকতা হচ্ছে ওয়ার্স্ট ভিকটিম, কারণ সাংবাদিকতা আসলেই লাগে না। মানে আমি আপনাদেরকে বলতেছি আমি কাজ খুঁজে পাই না সাংবাদিকরা আসলে কি করে, বা সাংবাদিকতাটা আমার কেন দরকার, আমি কাজ খুঁজে পাই না সত্যি সত্যি। মানে ঠিক আছে, সাংবাদিকতার লম্বা দুটা কাজ যদি এরকম হয়, টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন, আসেন আমরা এটা দেয়া বাইর করি, টু ইনফর্ম। আপনারা শেষ কবে কোন একটা নিউজ পেপার বা টেলিভিশন থেকে কোন একটা ইনফরমেশন পাইছেন? একটু হাত তুলবেন। ইনফরমেশন মানে আপনি জানেন না ওমা তাই নাকি পুলিশ কি একটা ফ্যাক্টর যে এই জিনিস হইছে, আমরা এটা টেলিভিশন থেকে জানছি, এটা নিউজ পেপার থেকে জানছি। ইনফর্ম, আপনারা কে কবে লাস্ট ইনফর্ম হইছেন টেলিভিশন বা নিউজ পেপার থেকে? হাত কি রাগ করে তুলতেছেন নাকি? না আসলে কে কবে ইনফর্ম হইছেন বলেন তো? লাস্ট একটা ইনফরমেশন কবে পাইছেন একটা টেলিভিশন থেকে? আপনি একটা পাইছেন, আপনি কি একটু বলবেন যে কোন ইনফরমেশন পাইছেন? আপনি একটু আমাদেরকে একটু বলবেন, একটু ছোট করে যদি বলেন। হ্যাঁ আমি যত শুনে থাকি যে আপনি কোভিড-19 এর সময় কিভাবে সচেতন থাকবেন সেটা আপনি সেই ইনফরমেশন আপনি নিউজ পেপার বা টেলিভিশন থেকে পাইছেন। সিরিয়াসলি স্যার ফার্স্ট অফ অল তো আমরা নিউজ পেপার বা টেলিভিশন থেকে জানতে পারছি স্যার কোভিড এর কথা। জি স্যার। ওকে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলেন, কোন সেমিস্টারে আছেন সেটা একটু বলেন। জি আমি হচ্ছি আবু হানিফা জানা বিজনেস 34 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা থ্যাংক ইউ, একটু মাইকটা দেন। আপনারা আপনিও কিছু বলবেন, একটু পরিচয় দিয়ে একটু বলেন। আমি বিশ্বজিৎ শিবাস, আমি সাংবাদিকতা ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার। আমি যেটি হলো যে বাংলাদেশের তো প্রত্যেক বছরে বাজেট হয় বিভিন্ন সেক্টরে, তো এই বাজেটের ক্ষেত্রে বা যে ইনভেস্টিগেশন যে রিপোর্টগুলো হয় এগুলো আলটিমেটলি সাংবাদিকতার মাধ্যমে তো এগুলো উঠে আসে। লাস্ট যে রিপোর্টের কথা বলি, যে আমরা পদ্মা সেতু বাজেটের কথা বলি বা মেট্রো রেলের কথা বলি, তো এই সত্যের যে মানে সত্য যেগুলো প্রকাশিত, যেগুলো আমরা বিভিন্ন সময় ধামাচাপা দেওয়া হয়, সেগুলো সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে। ওকে থ্যাংক ইউ। আমি আপনার পয়েন্ট বুঝতে পারছি, কিন্তু আমি আপনার সাথে বিনয়ের সাথে ডিফার করি। বাজেটের মধ্যে বাজেটটা আসলে অনেকদিন থেকেই বাজেট যখন উন্মুক্ত হয় সেটা ওয়েবসাইটেও থাকে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি বলতেছেন যে ধামাচাপা দেওয়া হইতেছে, তো ধামাচাপা দেওয়া হইতেছে তো এখন এসে আমি জানতেছি, যখন ধামাচাপা দিছে তখন তার আমি জানতাম না, তখন আমি পত্রিকাতেও ধামাচাপা দিয়েছিল, তো এই পত্রিকা মানে কি ইনফরমেশন দিল? আমি ইয়াতে আসি পত্রিকার মধ্যে তো আর ওই ইনফরমেশন আমি পাইনি। আর তাছাড়া অ্যাডভান্স রিপোর্টিং এর কথা আমি বলতেছি না, কারণ এটা একটা সাবজেক্টিভ, এর মধ্যে অ্যাপ্রোচ থাকে, ওটার মধ্যে ভ্যালু অ্যাড করা থাকে। আমি বলতেছি শিয়ার ইনফরমেশন। শিয়ার ইনফরমেশন গত কয়েকদিন আপনারা কে পাইছেন? একটি হাত উঠছে, 2টি হাত উঠছে আসলে, আর বাকিরা চুপ করেছিলেন। আমি যারা বলতেছেন যে খবরের কাগজ থেকে কোনো ইনফরমেশন পান নাই আপনারা, তারা ইনফরমেশন কোত্থেকে পান? একটু কি হাত তুলবেন? ইনফরমেশনের সোর্স কি আপনাদের? না একটু হাত তোলেন, আমরা সবাই মিলে শুনি। হাত তোলেন, তারা একটা একটু কি মাইক দেওয়া যাবে? পিছনে দেখেন তো, একটু বড় করে হাত তোলেন। হাত তো দেই না। হ্যাঁ, ইনফরমেশনের সোর্স কি বলেন? একটু নাম পরিচয় বলেন, বইলা বলেন। হ্যালো, আমার নাম নুরজানা চৌধুরী, আমি ল ডিপার্টমেন্টে থার্ড ইয়ার। আমি ফেসবুক বলতে চাচ্ছি। ফেসবুক আপনি ইনফরমেশনের জন্য ব্যবহার করেন?
নেটওয়ার্কিং এর জন্য নেটওয়ার্কিং এর জন্য প্লাস ইনফরমেশনের জন্য। ইনফরমেশন আমাদের কাছ থেকে নিচ্ছি আমি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি ইনফরমেশন তো আপনার লাগে, আপনি এখন ইনফরমেশন কোত্থেকে নিতেছেন, খবরের কাগজ থেকে, টেলিভিশন থেকে নিতেছেন কিনা সেই হিসাবে আমি ধরে নিচ্ছি দুইজন ছাড়া বাকি সবাই বলতেছে যে না, তারা খবরের কাগজ টেলিভিশন থেকে নিচ্ছেন না। খবরের কাগজ টেলিভিশন থেকে যদি আপনারা ইনফরমেশন না নেন, ইনফরমেশন পাওয়ার সোর্সটা কি আপনাদের? হ্যাঁ, গুগল। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি আর কিছু না করলে আর কেউ কি একটু বলতে চান? আপনি একটু বসেন। আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি, গুগল বা চ্যাট জিপিটি কে আপনি কি জানতে চান সেটা কিন্তু জিজ্ঞেস করতে হবে, সেটা পিওর ইনফরমেশন না। মানে আপনি তো জানেন না আসলে, মানে আপনি কি জানতে চান, আপনি জানেন কি? যেমন ধরা যাক ইনফরমেশন ব্যাপারটা আমি এখন কিভাবে বলি, যেমন ধরেন নিউজিল্যান্ডের একটা মসজিদে কিছু সন্ত্রাসী গিয়ে হামলা করছে, এটা নিউজ, কিন্তু এর মধ্যে কিছু ইনফরমেশন আছে। এইটা আপনারা কোত্থেকে জানছেন বা কোত্থেকে জানছেন? তাহলে তো আপনার হাত তোলা উচিত ছিল, আপনি তো একটা নিউজ মাধ্যম থেকেই জানছেন, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু ছোট মানুষ তো, তাই হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছিল। আপনি আপনার নাম কি? কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি সুবাইয়া আজমিন, আমি ল ডিপার্টমেন্টে পড়ছি, সেকেন্ড ইয়ারে। জি, বলেন তো যে মানে ইনফরমেশনের জন্য আপনি কি সোর্স ব্যবহার করেন বা কি কোথা থেকে পান? আমি আল জাজিরাকে ফলো করে রাখছি, তারা হচ্ছে আমাকে বিভিন্ন আপডেট দেয় এবং আমি তাদের চ্যানেল হচ্ছে দেখি, তো সেইখান থেকে আপডেট পাই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আপনি একটু আল জাজিরাকে আপনি ফলো করে রাখছেন, ফলো করে রাখা সম্পর্কে আমি একটু বলতেছি, আপনি একটু মাইন্ডটা দেন। ধন্যবাদ। সামনে যারা বসে আছেন স্যারদের মধ্যে, ম্যাডামদের মধ্যে কি কেউ বলবেন যে আপনারা আসলে কত একটু যারা মানে বয়সের এই সাইডে, আমাদের সাইডে শামসুল আলম ভাইকে দেখতে পাচ্ছি, স্যার কি বলবো যে আপনি আসলে মানে আমার প্রশ্ন ছিল হচ্ছে ইনফরমেশন, তো স্যার তো ছিলেন এখানে, স্যার প্রশ্নটাকে আবার রিপিট করবো? বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে ইনফরমেশনের জন্য আপনি কি সোর্স থেকে আপনি ইনফরমেশন পান? আসলে আমি তো কমিউনিকেশন পড়াই, জি। এখন কালকেও পড়াচ্ছিলাম, জি। তো এখন তো কনভার্জেন্সের যুগ, জি। আমি সোশ্যাল মিডিয়া ইউজ করছি, জি। কিন্তু সেখান থেকে তো আমি টেলিভিশন দেখছি, সেখান থেকে নিউজ পেপার পাচ্ছি, সবই যে বললো লাইক করা দেওয়া আছে। সুতরাং আমি ইনফরমেশনের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করছি, কিন্তু বেসিক্যালি আমি নিউজ পেপার এবং টেলিভিশন আমি ব্যক্তিগতভাবে ইউজ করি, কারণ এখন ফেক নিউজের যুগ, এখানে করার জন্য আমি এটা ইউজ করি। আর একটা জিনিস হচ্ছে যে আমি বিশেষত এক্সপ্লেনারের জন্য বিশেষত আমি জার্নালিস্টদের লেখা পড়ি। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমি টাটকা খবরের জন্য সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, বাসি খবরের জন্য পত্রিকা এবং টেলিভিশন। ইন্টারেস্টিং স্যার। আপনি টাটকা খবরের জন্য একটা উদ্গ্রীব জ্ঞান থাকে, খবর দিয়ে আপনার কি হয়? খবর দিয়ে আমি কি করবো তারপর যে পরের মুহূর্তে সেটা জানতে ইচ্ছে না না, আচ্ছা স্যার, আপনাকে পাইছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে পাইছি। আপনি আমারে বলে খবর আপনার মানে যেটাকে আপনি খবর বলছেন ভাই, প্রশ্ন বলছেন যে সর্বশেষ আপনার কি কাজে লাগছে? প্রথমত যেটা কাজে লাগছে, তারপর দিন সকালে কাকে গালি দেবো সেটা জেনে যাই খবর থেকে। ইন্টারেস্টিং। আচ্ছা, একটু প্লিজ গো না না, থ্যাংক ইউ। যাই হোক, স্বামীটা আসছেন আমাদের এখানে, স্বামী ভাই মাত্র 1 কথা করছেন। আপনার ছাড়াই আমাদের শুরু করতে হলো, আমরা আলোচনাটা করতেছিলাম যে সাংবাদিকতা আমাদের কি কাজে লাগে, সাংবাদিকতা দিয়ে আমরা আসলে কি পাই। আমার এইবারে কিন্তু প্রশ্ন, আপনারা যারা কোনো একটা নিউজ সোর্স ফলো দিতেছেন, ফলো দিতে সময় আপনাদের আগ্রহ যদি থাকে হচ্ছে এরা ফ্যাক্ট বেস দেয়, ভুয়া দেয় না, এইরকম কয়জন? হুইচ ফর ফ্যাক্টস, আমি বলি অপোনেন্ট হচ্ছে ফাস্টার। প্রশ্ন হচ্ছে আপনারা যখন কোনো কিছু একটা ফলো করেন, সাংবাদিকতার কোনো একটা সোর্স যখন আপনারা ফলো করেন, তখন ফ্যাক্ট দিবে এই আস্থা যাদের উপর আছে, সেইটার উপর ভিত্তি করে
কারা আপনারা ফলো দেন? মানে একদিকে আছে হচ্ছে ফ্যাক্ট, আরেকদিকে আছে হচ্ছে ফাস্ট। আপনারা কোনটা মানে ফ্যাক্ট গ্রুপ কারা? অথেন্টিক নিউজ জানা না না, মানে কারা ফ্যাক্ট গ্রুপ ফলো করে? আচ্ছা একটা পরে আর ফাস্টার ফাস্ট গ্রুপ কারা? হ্যাঁ তাড়াতাড়ি। কারা তাড়াতাড়ি খবরটা চা, এটা তো হইতে পারে না। ফ্যাক্ট গ্রুপ হচ্ছে 5 জন, এর রয়েছে 100 জন, বাকি 95 জন কোনো গ্রুপের মধ্যে পড়ে না। ফলোই দেন না নিউজ। পরিমণের খবর কই পান? হ্যাঁ ফেসবুকে। হ্যাঁ আর ফেসবুকেও তো কয়েকজন খবর ছড়ানোর লোক আছে, যাদের মধ্যে একজন হচ্ছে খুব তাড়াতাড়ি করে দেয়, আরেকজন হচ্ছে একটু ভাইবা চিন্তা দুইটা চেক করে দেয়। আপনারা কোন গ্রুপের লোকরে বেশি ইয়া করেন, যে কুইক একটা রিয়েক্ট করে, নাকি যে একটু চিন্তা ভাবনা করে ভাইবা এটারে আরেকটু ভ্যালিডেট করে? কোনটা ফ্যাক্ট না? না আমার আসলে একটু জানতে হবে, আপনারা আমার একটু জানতে হবে। হ্যাঁ ফার্স্ট এখানে একটু কে কারে দায়িত্ব দেই একটু বলে তো, ফ্যাক্ট জয়যুক্ত হয়েছে না ফার্স্ট জয়যুক্ত হয়েছে? আপনি একটু চিল্লালে তো বেশি শোনাই যায়, আপনি একটু চুপ করেন। ওইতে না আসলে কি একটু হাত তুলে তো এটা করা যায়। ফ্যাক্ট প্রথমে ফ্যাক্ট। আচ্ছা এবার ফার্স্ট না, ফ্যাক্ট জয়যুক্ত হয়েছে আপনাদের। এইটা কি আপনারা ক্লাসরুম সিচুয়েশন, ভিসি স্যার এখানে আছে, আপনাদের ট্রাস্টিদের বোর্ডের মেম্বার আছে, এলিগে করবে, শিক্ষক আছে, হ্যাঁ? কারণ হচ্ছে যে আমি যে ট্রেন্ড খেয়াল করছি, সেই ট্রেন্ডের মধ্যে যারা কুইক রেসপন্ড করতেছে কোন একটা জিনিসের মধ্যে থেকে, যারা ফাস্টার যাইতেছে, তাদের ভোক্তা সংখ্যা, যারা ফ্যাক্টটা একটু চেক করে দেখতেছে, একটু পরে আসতেছে, একটু খেয়াল করতেছে, আরো দুজন লোককে জিজ্ঞেস করছে, তাদের চেয়ে এটা বেশি। তাহলে এটা বেশি হওয়ার কারণ কি? আপনারা যদি একটা ক্লাসরুম আপনারা এখন তো সাংবাদিকতা যেটা হইছে, যে যত বেশি মিথ্যা কথা বলতেছে ওর ফলোয়ার বেশি। খুব পরিষ্কার। এখন বাংলাদেশের বাইরে যে 3-4 বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করে, ওরা তো সবাই নবী রসুল আমাদের। ওরা যত অসভ্য কথা বলবে, যত নোংরা কথা বলবে, ওদের কুঠি হয়ে যাচ্ছে। আর যদি কেউ একটা ভদ্রভাবে বলে, ওর কিন্তু কেউ শুনবে না, পট করে চেঞ্জ করে ফেলে। সাংবাদিকতা বাংলাদেশের অবস্থা কিন্তু টোটালি চেঞ্জ। বিকজ অফ ফ্রন্টিয়ারে কিছু বাজে লোক ঢুকে গেছে সাংবাদিকতা। কথা বলতে আসবো। ভালো লোকগুলো ধরো, আমাদের ভালো লোকগুলো যারা আতাউজ্জামান, তারপরে যে PM মুসা, এই লোকগুলো তো এখন নাই। না দ্যাট ইজ ট্রু, কিন্তু আমি বলতে চাই যে মানে আপনি মাইকটা হাতে রেখেছেন ভাই, আমি একটু ওপিনিয়ন বলতে প্লিজ। আপনি যাদেরকে বলতেছেন, যাদের কথা বলতেছেন, আমি যেটা বুঝছি, তাদেরকে কি এই অডিয়েন্স বা এই হল সাংবাদিক মনে করেন? কে কে সাংবাদিক মনে করেন বলেন? ওদেরকে সবাই মনে করে জাতির বিবেক। না সেটা আলাদা জিনিস। বাংলাদেশে না এখন শুনুন, বাংলাদেশে জাতির বিবেক, এখন সাংবাদিকদের কথা কিন্তু আগে মানুষ শুনতো। হ্যাঁ, এখন কি কোনো সাংবাদিক কথা বলে? তুমি 10টা লোকের নাম বলো না, এর মধ্যে তুমি মাসুদ কামাল ছাড়া। না আমার কথাই বা কই শুনে? মানে এখন যে দেশে জাতির বিবেকের মানে অধঃপতন এত হাইস্ট, ওই দেশে তুমি সাংবাদিকতাকে নতুন করে আবার আমাদের আসলে এই তো ফ্যাক্ট কথাটা যে বললাম, আমরা তো সাংবাদিক সঙ্গে প্রত্যেকদিনই ডিল করি। ফ্যাক্টটাকে আমাদের টিচাররা বোঝায়, হোয়াট ইজ ফ্যাক্ট। এটা আসলে আপনি পয়েন্টটা ভালোই করছেন। আমি জিনিসটার মধ্যে আসি। প্রথম কথা হলো, আমি মনে করি পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি আসলে একই কথা বলতেছিলাম যে সাংবাদিকতা যেটা সম্পাদনার বাইরে থাকে সেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। সাংবাদিকতার অনেক কিছু লাগবে, কিন্তু পাশাপাশি একটা সম্পাদনা লাগবে। ওয়ানলি বিকজ আমি এটা মনে করতেছি, এটা এসে আমি বলে দিচ্ছি এটা সাংবাদিকতা বলতে পারি না। এটা ফান্ডামেন্টালি এটা সাংবাদিকতা না। সাংবাদিক হতে হলে একটা সম্পাদনার জায়গাতে যাইতে হবে। এটা সব সময় এইটাই হচ্ছে এটা নিয়ম। দ্বিতীয় যে কথাটা শামীম ভাই বললেন আসলে কিছুটা, আমরা দেখতে পাচ্ছি যে ওই লোকগুলি বা ওই মানুষগুলি যিনি টেলিভিশনে আইসা এরকম করে তাকাচ্ছেন, কাঁপতেছেন, এরকম করে আপনাকে গালি দিচ্ছেন, এরকম করে আপনাকে এটা করতেছেন, তাকে আমার খুব ভালো লাগছে। অথবা খুব হাত পা নাইলে একটা এটা সেটা বলে, একটা ওরকম এরকম বলে আপনাকে গালি দিচ্ছে, সেটা আপনার ভালো লাগছে। এইটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডও আছে, এটা এমনিতে এরকম হয় নাই।
আমরা দীর্ঘকাল বলতে আসলে 15 বছর, শামীম ভাইয়ের কথা আমার একটু বলতে হয়। শামীম ভাইও কিন্তু খুবই বিরক্ত ছিল 15 বছর সাংবাদিকদের মান নিয়ে। শামীম ভাই বন্ধু বান্ধবদের মধ্যে যেহেতু বড় সাংবাদিকও আছে, আমার মতো ছোট সাংবাদিকও আছে, তো বড় সাংবাদিকদের উনি কি বলতো না বলতো জানি না, আমারে পাইলে কিন্তু উনি এগুলিই বলতো, তোমরা কিছু পারাটা তোমাদের দেওয়া হবে না, তোমরা চোর বাটপার গুন্ডা বদমাশ, এগুলি উনি বলতোই। কারণ গত 15 বছরে সাংবাদিকতার নামে সাধারণত আমরা যেসব স্যাম্পলগুলি দেখছি এগুলি আসলে পাতে দেওয়া যায় না, এবং এইটাতে সাংবাদিকতা বলাও খুব মুশকিল। আমি এই জুলাই আগস্টের এই আন্দোলন বা আন্দোলনের আগে পরে গত 20-25 বছর ধরে নানা কারণে নিয়মিত বিরতিতে আমার সাথে শামীম ভাইয়ের নানা রকম কথোপকথন হয়। অনেকেই দেখছি জুলাই আন্দোলনের পরে একটু বিরক্ত হয়েছে, কম বিরক্ত হয়েছে, বেশি বিরক্ত হয়েছে। শামীম ভাই 2 মাস আগে আমার যখন কথা হয়েছে তখনও উনি মারাত্মক যে না ঠিক আছে, সব ঠিক আছে, ছাত্রবাদী বন্ধ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। হি ওয়াজ লাইক সো সাংবাদিকতাটার ব্যাপারটা হলো যে আমি এই বিরক্তির জায়গাটা থেকে একটু বলি, সাংবাদিকতা বলতে আমরা যে জিনিস 15-17 বছর দেখছি সেই জিনিসের পরে আমাদের আস্থা বা ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়েছে। তার ফলে আমরা এখন কেয়ার করি না তুমি তেলা ঘিয়ে বাজায় কত শুদ্ধ কথা কইলা বা না কইলা, যেই লোকটা এসে আমার মনের কথা কইতে পারতেছে আমি তার দিকেই বেরবো। অর্থাৎ আমি কিন্তু এখন আর ফ্যাক্ট চাই না, আমি চাই হচ্ছে আমার বায়াস। আমার বায়াস মানে আমি আগে থেকেই জানি, আমি আগে থেকেই মনে করি কি হবে, আমি আগে থেকেই মনে করি যে এই নীল এ হচ্ছে ভালো, আমি আগে থেকেই মনে করি এই লাল এ হচ্ছে খারাপ। যে আমার নীল রে ভালো বলে লাল রে 10টা গালি দিতে পারবে, আমি যদি নীল হই আমি সেইটারই ফলো করব। এখন যদি হয় ওই লাল রে আমি ফলো করব, নীল রে কইসা গালি দিবে, একই জিনিস হবে। এইটার মধ্যে একটা ফটো আমরা কিন্তু ফ্যাক্ট সার্চও করতেছি না, ফ্যাক্ট কিন্তু খুব ডিস্টার্বিং। ফ্যাক্ট যদি আপনাকে নিতে হয় এবং এইটা যদি আপনাকে প্রসেস করতে হয় তাইলে এটা আপনাদের অনেক কাজ এটার মধ্যে। তার ফলে আপনি কি করেন, আপনার বায়াসটাই আপনার কাছে ভালো লাগে, আপনি গলা চড়ায় আপনি দেখেন যে আপনার বায়াস ভালো লাগে এবং আপনার একটা কাল্পনিক শত্রু দরকার হয়। আপনি এটা খেয়াল করবেন বিশ্বকাপ ফুটবল খেলা আসলে দেখেন কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা বলেন তো, একটা আরেকটার মাথায় যে বাড়ি দেয়, দুইটা লাতিন আমেরিকার দেশ একটা আরেকটার মাথায় বাড়ি দেয়, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এসে মানে আপনি দেখেন পৃথিবীতে যারা লাতিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা তারা কিন্তু দুই ধরনের ফুটবল ভালোবাসে। দুই ধরনের ফুটবল ভালোবাসে মানে লাতিন ফুটবলের কিন্তু একটা জিনিস আছে, ইউরোপিয়ান ফুটবল আবার আরেকটা জিনিস। আপনারা যারা খেলা ফলো করে তারা আরেকটা দেখবেন। যদিও লাতিন ফুটবল আর সেই লাতিন ফুটবলের যেটা পর্তুগিজ ভাষায় বলতো যোগো বনিতো মানে সুন্দর ফুটবল, সেটা আর এখন নাই, সেইটাও এখন একটা ইউরোপীয় কাদায় হয়ে গেছে। তারপরে কি থাকে হচ্ছে গরিব আর বড়লোক। আমরা সবসময় গরিবদের পক্ষ নিতে চাই, সেই হিসেবে আমাদের লাতিন আমেরিকার পক্ষ নেওয়া উচিত। কিন্তু ব্রাজিল খেলা, আমি ব্রাজিলের সাপোর্টার হইলে বিশ্বকাপ আসলে আমার প্রথম কথা হইব মেসি খেলা পারে না অথবা ম্যারাডোনা হাতে গোল দেয়। আর আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন তাহলে আপনি 7 আপ কবে এই ব্রাজিলের কবে মানে ও যতক্ষণ পর্যন্ত খুঁচায় ওরা আপনি না কাঁদাতে পারতেছেন ব্রাজিল কিছুই পারে না, পেটটা কোনোদিন হ্যাকসা হবে না, এই হবে না সেই হবে না, এ কি ভাই কারণটা কি? কারণ আমি নিজে কিন্তু ব্রাজিলের জন্য দুইটাই সাপোর্ট করি, দুইটার জন্য আমার ব্রাজিল আর আর্জেন্টিনা দুইটা খেললে যেই বছর যেটা ফর্মে থাকে ওই বছর ওটারে অনেক কষ্ট করে বাচ্চা নেই। কিন্তু আমি দেখি যে ব্রাজিল আর আর্জেন্টিনা যে এই যে আক্রমণ, এই যে খোঁচাখুচি, এই যে একটা রিলিজিয়াস মানে আমার ব্রাজিল মনে হচ্ছে আমার ধর্ম এরকম মনে করে আমি আর্জেন্টিনার উপরে ঝাঁপাই করি বা ভাইস ভার্সা, কেন কোথা থেকে আসে? এইটা আসে আমাদের স্বভাব থেকে। এই স্বভাবটা থেকেই আমাদের একটা ভোক্তা পরিচয় আমরা এটা দিতে পারি যে আমরা কিন্তু সাংবাদিকতা আমরা মুখে বলতেছি আমাদের ফ্যাক্ট দরকার, কারণ যত কম আমরা ফ্যাক্ট পাবো তত বেশি কিন্তু আমরা প্রতারিত, প্রবঞ্চিত এবং ধরা এবং ধোঁকা খেতে থাকবো। এমনিতেই ইউভাল নোয়া হারারির ভাষায় আমরা এখন একটা ইনফরমেশন ডায়রিয়ার যুগে বাস করতেছি। এত ইনফরমেশন আমাদের দরকার নাই, সবাই আমাদের এখানে ইনফরমেশন দিতেছে। যেই লোকের হাতে একটা স্মার্টফোন আছে সেই কিন্তু আমার একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য একটা দোকান খুলে বসছে। এভরিবডি ইজ ব্রেকিং। আপনি একটু চিন্তা করে দেখেন তো, হু ইজ বিল্ডিং নাও? কেউ কি কোনো কিছু তৈরি করতেছে? সবকিছু তো ব্রেক করতেছে। কোশ্চেন আছে, কোশ্চেন যে কালকে যে জামাত ইসলাম ঘোষণা করলো যে ওরা ক্ষমতায় আসলে মেয়েদের 5 ঘন্টা ডিউটি আউট করবে, জি তোমার মতামত? ভাই ভাই আপনি চান আরেকটা ভালো করে একটা ছোট্ট করে ক্লিপ ধরায়? না, আমার এখানে কোনো মতামত নাই। জিনিসটা হইল ইসলামী শারিয়া যদি একটা দল বলে যে সে শারিয়া আনবে, শারিয়া আনলে তাকে আসলে অনেকগুলি বিষয়ে অনেক সতর্ক পা ফেলতে হবে।
অনেকগুলি বিষয় তার ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ারটা কিন্তু আসলে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করতেছে তারা আসলে ক্লিয়ার করতেছে না। আমি অসংখ্যবার জামাতে ইসলামীর উনাদেরকে আমি প্রশ্ন করছি যে আপনারা শারিয়া চান কি চান না, শারিয়া আপনারা ইমপ্লিমেন্ট করবেন কি করবেন না। এখন শারিয়া ইমপ্লিমেন্ট করলে তো তাদেরকে কিছু জিনিস মানতেই হবে, তাদেরকে তো কিছু জিনিস এনশিওর করতেই হবে। এটা যে ইসলামিক দলই এটা ইন্ট্রোডিউস করুক তাকে তো এটা মানতে হবে। এখন আমার কাছে যেটা মনে হয় জামাত ঘন্টা মানে কি 3 ঘন্টা ঘরে ঢুকাই দিবে আরো নাকি? হ্যাঁ এটা আস্তে আস্তে আপনাকে তাহলে এখন ধরো আমরা যারা এমপ্লয়ার আমরা তো এমনি লস করতে থাকি। তো এখন ধরো 8 ঘন্টা ছেলেদের 5 ঘন্টা মেয়েদের, তাই ছেলেদেরকে আমরা 3 ঘন্টা বাড়াই দিব না? মেয়েদেরকে মানে বাংলাদেশের ছেলে অনেক বেকার, তাদেরকে বেশি চাকরি দেবে, মেয়েদের কম চাকরি দেবে। এমনিতেই দেখেন ভাই, আমি একটা টেলিভিশন চালাইছি 8 বছর বাংলাদেশে, আমার প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখেন। আমি কিন্তু চাইতেছি যে ছেলে মানে বা বলতেছি যে আমি নারী আর পুরুষের মধ্যে সমান অধিকার করতেছি, কিন্তু আমি দেখতেছি আমি যখন রিপোর্টিং এ আমার মেয়েটাকে পাঠাচ্ছি, মানে আমার 100টা বাড়তি জিনিস চিন্তা করতে হইতেছে। এইচআরে বলতে শুনতে হইতেছে যে কেউ কি বলতেছে নাকি যে আমাদের মেয়েরা ঠিক পোশাক পরে খারাপ পোশাক পরে, ওরকম কিছু। এইচআরের লোকরা গাইকা নিয়ে এসে সামনে বসাই দিচ্ছে। প্রাথমিকভাবে আপনারা চিন্তাই করতে পারবেন না, যেহেতু আমরা একটা মডার্ন ইনস্টিটিউট আমরা ডেভেলপ করতে চাইছিলাম, আমি অ্যাটলিস্ট আমি এগুলি খেয়াল করে দেখি যে হ্যাঁ সমান ইয়া দিলে ওকে এখানে দেওয়া। দুই হচ্ছে সিকিউরিটি, সেফটি। ওই মানুষটার নিউজের চেয়ে যে মানুষটা ওইখানে গেল ওয়ানলি বিকজ সে মেয়ে, তাকে একটা মানে 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 তাকে ওই জিনিসটাই আগে ভাবতে শুরু করতে হলো। এটা তো আমি এফোর্ড করতে পারতাম না। তার ফলে কোনো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে একটা মেয়ে যাইতে হলে আমি 4 বার চিন্তা করতাম। যখন হেড অফ নিউজ বা হেড অফ আউটপুট বা যারা অ্যাসাইনমেন্ট দিত তারা আমার কাছে আসতে আসতে ওইখানের মধ্যে এটা পাঠাচ্ছি। আমি মাঝে মাঝে, আপনি কথা বলবেন না না আপনি এইসব প্রশ্ন করেন না, এটা আমি না, দিস ইজ নট মি। আমি বলছি যে কি আমরা না, আমি কি দেখছি, আমি তো বড় উল্টাটা। বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আসলে জেন্ডার দিয়ে বিবেচনা করতে চায়, যে জেন্ডারটা হলো এই জেন্ডারের কারণে 5 ঘন্টা কাজ করতে হবে, এই জেন্ডারের কারণে 8 ঘন্টা কাজ করতে হবে, যোগ্যতার কারণে না। একটা মেয়ে যদি না যাইতে চাই তো ওরকম একটা করা অ্যাসাইনমেন্ট, এটা খুব কঠিন। কিন্তু ইভেন পল্টনের অ্যাসাইনমেন্ট গুলিতে যাওয়া, একটা ছেলের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা রোদে দাঁড়ায় থাকা, বাথরুম নাই, পানি নাই, কিছু নাই, কিন্তু আপনি পলিটিক্যাল লিডারগুলি চিন্তা করে দেখেন একটা মেয়ের জন্য অনেক কঠিন। কিন্তু আমি দেখছি আমার নারী কলিগরা কিন্তু ওখানে যাইতে চাইতো, কেউ কোনোদিন মানা করে নাই যে আমি যাব না। ওর 100টা চিন্তা থাকতো, বাট ও ওইখানে একটা নিউজে পরিণত হয়। কারণ হচ্ছে যে কেউ আমি মানে এটা কেমনে বলি বিল বানাবেন একটা না, এটা কেমনে বলি, ওরা এখানে যে যাবে, যাওয়ার পরে ওদের এটা সহ্য করতে, এই ডিসিশনটা কি মেয়েরা পছন্দ করলো না করলো না, এটা একটু হাত তুলতে বলো। ছেলেরা কি পছন্দ করলো? আপনি জামাত ইসলামের দায়িত্ব আমারে দিতেছেন ভাই, আমার আগে কর আমি আপনি আয়া কর, আপনি যাওয়ার পর আপনি জামাতে জয়েন করতেন, আমার উপরে দেয়, কিন্তু আমি কে ভয় কি না, আমার অসুবিধা নাই যে এই যেটা করুক না, মেয়েরা এই জিনিস কখনো পছন্দ করবে না। আমি মনে করি বাংলাদেশে কোনোদিন কোনো কিছুর ব্যাপারে অন্য সবাই যেরকম সাধারণভাবে দেখে এর মধ্যে বড় বাফার বা বড় পার্থক্য আমাদের মেয়েরা ভিক্ষা করে না, আমাদের মেয়েরা কাজ করে খায়। এই যে বড় জায়গার মধ্যে থেকে এবং এই কাজ করে খাওয়া এবং অর্থনৈতিক স্বাধীনতাটা তারা এনজয় করে। আমরা যারা মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরে যারা আছি তারা একটু চাপু, তারা এত বেশি সিরিয়াস না, কিন্তু যারা আসলে আমাদের খেটে খাওয়া গ্রুপটা তারা কিন্তু একদম পুরোপুরি কাজ করে শ্রমের বিনিময়ে তারা নিজের জীবনটা নিজে করতে চায়, তারা কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকে না, তারা বাবা মা ভাই বোন কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকে না। আপনি কালকে বললেই ওরা কালকে গার্মেন্টস থেকে কাজ করা বন্ধ করবে না, বরং যে বলবে তার পলিটিক্যাল ভবিষ্যৎ আমি অন্ধকার দেখি যদি তাদের কাজ করা হয়। কারণ আপনি রাজা হন, আপনি প্রজা হন, আপনি যা কিছু হন, আমার কাজ করার অধিকার বন্ধ করবেন না। আপনি আমার বলবেন যে আপনি ঘরে থেকে কাজ, এটা নাই হওয়ার কথা। আমি কিন্তু আবারও বলি, আমি যতবার ইসলামিক মানে জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী আদর্শের দলগুলিকে জানতে চাইছি, তারা কিন্তু কেউ এরকম ধরনের কথা বলে নাই। এখন হয়েছে কি, সাংবাদিকতা এখন একটা জিনিস, আমি শিওর শফিক ভাই, আমি এখন ফোন করলে শফিক ভাই বলবেন যে এই কথাটা উনি এইভাবে বলেন নাই,
উনি বলছেন যে যার ইচ্ছা, আমার ধারণা আমি নিউজটা পড়ি না, জার্নালিস্টদের কাছ থেকে একটা বিশ্লেষণ আসা উচিত ছিল না? এটা একটা হিউজ, মানে অনেক বড় একটা ডিসিশন কিন্তু। আমার মনে হয় না এটা ডিসিশন, কারণ হচ্ছে যে আমার মনে হয় যে উনি বলছেন অনেক সময় হয় কি, যেমন একটা মেয়ে যখন সদ্য মা হয়, স্পেশালি ওই সময়টাতে ও হচ্ছে বাচ্চাটার জন্য একটু বেশি সময় দিতে চায়। অফিসে তো আমরা আসলে 8 ঘন্টা কেউ কাজ করি না, বুঝছে, আমরা 4-5 ঘন্টা কাজ করি, বাকি 2-3 ঘন্টা একটু গল্প টল্পই করি। ওই গল্পটা কিন্তু একটু হেলদিও আছে, গল্পটা আপনার করতেও হবে। কিন্তু মেয়েরা থাকে হচ্ছে সিরিয়াস, স্পেশালি সে যখন প্রথম মা হয় বা বাচ্চা যখন একটু ছোট থাকে এবং বাসায় যদি তার নিজের মা না থাকে, তাহলে সে যেটা করে কি, খুব তাড়াহুড়া করে কাজটা করে দরকার হলে আগের দিনের কাজ একটু সামনে রেখে বাসায় চলে যেতে চায়। মানে ও কিন্তু কাজটা ফাঁকি দিয়ে বা কাজটা কম করে না, বাসায় চলে যেতে চায়। আর ওই জায়গাটা থেকে জামাত ইসলামী আপনি বলতে গেলেন বাচ্চা আমার মেয়েদের ব্যাপারে বলছেন না, সব মেয়ের ব্যাপারে না, আমি স্পেশালি আমি অন্য মেয়েদের ক্ষেত্রে তো আমি বললাম, মেয়েরা সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টটা যেটার মধ্যে থেকে তারে ওইখানে গেলে তাকে একটু মানে একটা পর্যায় পর্যন্ত সে খেলা বিশ্লেষণে কি মনে হয় না যে কথাটা উনি অন্যায় বলছে? খেলা ধাক্কা অবশ্যই অন্যায় বলছে। না না, ন্যায় অন্যায় ভাই কোটিপতিরা কইতে পারে, আমি 2 বছর সাংবাদিক, আমি ন্যায় অন্যায় নিয়ে নাই, আমি ন্যায় অন্যায়ের মধ্যে জেন্ডার ডিফারেন্ট, মানে ডিফারেন্সিয়েশন করে আমি মনে করি যে ঠিক হয় না। আমি মনে করি যে জেন্ডার ডিফারেন্স ওনাকে বললে আমি সেইটা বললাম যে উনি হয়তো একটা পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলবেন, কিন্তু আমি মনে করি আমাদের মেয়েরা কাজ না করে শুধু আপনার দয়ার দাম নিবে, আপনার হাজবেন্ড টাকা দিয়ে দিবে, বাবা টাকা দিয়ে দিবে বা রাষ্ট্র টাকা দিয়ে দিবে, আমাদের মেয়েরা এরকম আমার কখনো মনে হয়। আমাদের মেয়েদের আপনি একটা নির্দিষ্ট ধরনের পোশাক পরতে বলেন, 4 পর্দা অন্য কিছু পড়তে বলে, তারা এটা মাইনা নেবে, কিন্তু তার কাজ করার অধিকার, তার পড়ালেখার অধিকার, সে একটা সৎ রোজগারের অধিকার, এটাতে সে কখনো মানে সে দরকার হইলে মানে সকল ধরনের মানে যেটা যে সময় আইন হয়, যদি এটা এরকম আইন হয় যে তোমাকে এরকম ড্রেস আপ করতে হবে বা এটা করতে হবে, এটা মাইনা নিবে আমার মনে হয়। মাইনা নিবে না, কিন্তু জিজ্ঞাসা করতে হবে আপনাকে যদি আপনাকে মানবে? তুমি যেটা দেখাইলে আমি এখানে আমার একটা গাড়ি কিনছেন আমার জন্য, আমি তার এখান থেকে যাইতে পারবো বলে মনে হয় আপনার তো লক্ষ্য সুবিধা না থাকবে না। আসলে আমি বলি তুমি একটা দেখাইলে না কেমন সামনে টামনে টাইপের, না না, আমি ওই ড্রেসটাকে মেনে না না, আমি বলি যে যদি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে অনেক রকম পোশাক পরে আছে, তো আপনারা কি মনে করেন যে পোশাক পরার ক্ষেত্রে কি কোনো একটা কোড থাকা উচিত? সেই কোড একটা ইসলামিক ভাবেও হইলো, অথবা কোড এরকম হইলো যে তুমি এরকম একটা কিছু করতেই পারবে না, আপনারা কি এরকম একটা কোড থাকা উচিত বলে মনে করেন, নাকি এটা নিজের উপরে ছাড়তে চান? কে নিজের উপরে ছাড়তে চান তে একটু হাত তোলেন, আর কে মনে করেন না এটা কোড থাকা উচিত, যে একটা কোড থাকলে সবার জন্য সুন্দর? নিজের উপরে কারা এত অল্প হাত কেন? সবার না, শুধু মেয়েরা হাত তোলে, ছেলেরাও হাত তোলে, কারণ ছেলেরা কি চান এটা একটু আমি বুঝতে চেষ্টা করি। মানে ব্যাপারটা হলো আপনাদের নিজের উপর, আর দ্বিতীয় হচ্ছে এটা একটা কোড থাকা উচিত। যেমন ফ্রান্সে কোড আছে, আপনি হিসাব করতেই পারবেন না, আপনি এরকম একটা কোড চান নাকি নিজের উপরে ছাড়াতে চান? আগে নিজের উপরে হাত তোলেন, নিজের উপরে যে আমরা সবাই হ্যাঁ দিলে মনে হয়। আর যে কটা হাত বাকি আছে যেটা একটা তারা কোড চান, আমার মনে হয় এটা না, মেজরিটি না, এটা হ্যাঁ মেজরিটি না, যে তারা এটা কোনো কোড চান না, তারা যেটা চান যে আমার যদি মনে হয় আমি হিসাব করবো, আমার যদি মনে হয় যে আমি দাড়ি টুপি রাখবো, আমার যদি মনে হয় আমি এভাবে চলবো, এটাই হচ্ছে মেজরিটি। আমি 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 আমার মানে একটু কি বলে জানি শেষের কাছাকাছি, শেষের আগের ইয়াতে আসি, মানে মানে প্রসঙ্গে আসি। আমি কিন্তু মনে করি আবার একটু পুরোনো কথা ফিরে আসি, সাংবাদিকতা যদি আমাদের কাজে না লাগে, যেটা আমার একটা ছোট্ট ভয়, এখন আমাদের সাংবাদিকতা কাজে লাগে না, ছোট্ট ভয় বা আশঙ্কা। মানে সাংবাদিকতা যদি কাজে না লাগে তাহলে এই প্রফেশনটা মারা যাবে। যেমন মারা গেছে হচ্ছে ওই যে টেলিফোন, খুব গুরুত্বপূর্ণ লোকরা ওই যে আমাদের টেলিফোনের লাইন ঠিক করতো, টেলিফোন অপারেটর করতো, ওদের যেমন কাজটা মারা গেছে। যে বাংলাদেশ টেলিফোন একটা ডিমান্ড নোট দিতে হইতো, অনেকদিন পরে আপনি একটা টেলিফোন পাইতেন, তো প্রফেশন শুদ্ধ মারা গেছে। ইররিলেভেন্ট হলে প্রফেশন শুদ্ধ এরকম মারা যাবে সাংবাদিকতা। শুনতে একটু নিষ্ঠুর এবং অবাস্তব মনে হলেও এটা ঠিক। কারণ কি ঠিকে, আপনার কাজে না লাগলে এটা কোনোদিন টিকবে না। কাজে না লাগলে একটা জিনিস টিকতে পারে, ধরেন আগেকার ইয়াতে আপনার যদি এটা মানে অন্য বিশ্বাস বা একটা রিচুয়াল, একটা সংস্কৃতি, যে এটা চিরকালের ঐতিহ্য, হয়তো কাজ বলতে যে কাজ সেইভাবে আপনার লাগলো না, কিন্তু ওইটাও আসলে একটা কাজে লাগায়।
মানে আপনার ঐতিহ্য, আপনার সংস্কৃতি আপনার কাজে তো লাগে। মানে যদিও আপনার প্র্যাকটিক্যালি ওটা থেকে ওইটার মধ্যে কোনো একটা আম বা কাঁঠাল ধরে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবার এবার জিজ্ঞেস করি যে সাংবাদিকতা আমাদের কাজে লাগে আপনারা কয়জন হবে? এটা হাত তোলেন প্লিজ, আমি একটু বুঝতে চেষ্টা করি। বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাজে লাগে কয়টা? একটু মানে হানার মধ্যে আমরা থাকি, একটু একটু দেখে তো কে যুক্ত হয়েছে। আচ্ছা, সাংবাদিকতা কাজে লাগে না কেন? তাহলে তো কিরকম হলো? তাহলে তো সাংবাদিকতা কাজে লাগে হাতই বেশি উঠছে, কিন্তু কাজে লাগে না হাত কিছু উঠছে। কিছু লোক ভোট প্রদানে বিরত থাকছেন, কারণ তারা হচ্ছে যে একটা ইনবিটুইন আছেন যে আমার একবার মনে হয় কাজে লাগে, আরেকবার মনে হয় কাজে লাগে না। একবার ভাবতেছি কিছুটা কাজে লাগে, কিছুটা কাজে লাগে না। জি, আপনি কিছু বলবেন? যে একটু মাইকটা দেন প্লিজ। হ্যালো, জি, আমি নবীন, বরিশাল থেকে এসেছি। তো আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, সাংবাদিকতা কাজে লাগে কি লাগে না এই ব্যাপারে আসার আগে আমাদের কিছু পিছনে যেতে হবে। ব্যাপারটা ছিল যে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের যারা সাংবাদিক ছিল তাদের কিছু ধারার মাধ্যমে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্টগুলো ধারা যেমন 21, 24, 26, 27, 57 and others, আরো একটা ধারা আছে। এই ধারাগুলোর মাধ্যমে যখন সাংবাদিক কোনো বিষয় কোশ্চেন করতো তার মাধ্যমে কেস করা হতো। আমরা আসলে কি বলতে চাই যে সাংবাদিকতা কেন কাজে লাগতেছে না, এই ধারাগুলো তার জন্য দায়ী ছিল। এই ধারাগুলো যখন সাংবাদিক তার প্রশ্নগুলো সামনে আনতো তাকে হয় জেল জরিমানা দিয়ে দেওয়া হতো। এর মাধ্যমে আসলে প্রিভিয়াস ইয়ারগুলো সাংবাদিকতাকে নাই করে দেওয়া হয়েছে। যেমন হাতে গোনা ওই আমলে কিছু সামান্য কিছু মানুষ কথা বলতে পারতো, তার ভিতরে একজন আপনি। না না, আমি একটু আপনাকে একটা কথা বলি যে আমরা আসলে লম্বা আলাপটাকে আমরা একটু বলি যে সাংবাদিকতা খুবই অকার্যকর ছিল, খারাপ ছিল, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি গত 15 বছর। কিন্তু এর জন্য কি আপনি শুধু ভয়ভীতিকে দায়ী করেন, নাকি প্লট, বিদেশে যাওয়া, বিভিন্ন রকম সুবিধা, আমার আবার একটু তোষণ, প্রধানমন্ত্রীর সাথে সেলফি, আমি একটু বিদেশ গেলাম, ওগুলিও ছিল? আপনি কোনটা মনে করেন বেশি? বা আপনি আপনার জায়গায় বলবেন কিনা যে ভয়ভীতিটাই বেশি আপনাকে সাংবাদিকতাটা ভালো না করতে বেশি ইয়া করছে? বাংলাদেশের প্রেক্ষাপটে না মানে আচ্ছা ঠিক আছে, আমি ছোট করে বলি, ভয় নাকি লোভ, কোনটা বেশি আপনার কাছে? আচ্ছা, আমরা একটা ইয়া নেই, পোল নেই না? এই পোল দিলে ভালো হবে। হ্যাঁ, পোল দিলে বেটার হবে। আচ্ছা পোল নেই বেটার। আচ্ছা ঠিক আছে, গত 15 বছর বিশেষ করে মানে এই 2024 এর 5 আগস্টের আগের 15 বছর, ঠিক আছে, 2024 এর আগের 15 বছর আমাদের এই ফ্লোরে আমাদের জন্য কথাটা হলো আমরা ভালো সাংবাদিকতা দেখি নাই। এই যে ভালো সাংবাদিকতা দেখি নাই, এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই একমত। কেউ দ্বিমত থাকলে সেটা আমরা পরে দেখবো। ভালো সাংবাদিক যে হয় নাই, এইটা হয় নাই ভয়ে। এই গ্রুপে কয়জন? এক্সক্লুসিভলি ভয়ে। আপনারা দুই গ্রুপে হাত তুলতে পারবেন। সুতরাং এক্সক্লুসিভলি ভয়ে 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 ভয়ে। আচ্ছা, লোভে, স্ট্রং টাইম মানে ভয়েও লোভেও, বুঝছেন? আই হ্যাভ